শুভ সকাল দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক আয়োজন ফার্স্ট এইড। সঞ্চালনায় আমি ডক্টর ফাতিহা শাফি আছি আপনাদের সাথে, আর থাকছে অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, নারীদের যে কয়েকটি ক্যান্সার আমরা খুব অ্যালার্মিং হিসেবে কনসিডার করতে পারি, তার মধ্যে ব্রেস্ট ক্যান্সার অন্যতম, এবং ব্রেস্ট ক্যান্সারের রোগীর আক্রান্তের হার কিন্তু দিন দিন বেড়েই চলেছে। তাই আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করেছি ব্রেস্ট ক্যান্সার ও সচেতনতা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর অদিতি পাল চৌধুরী, সহযোগী কনসালট্যান্ট, রেডিয়েশন অঙ্কোলজি, আসেনিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। শুভ সকাল আপনাকে এবং যারা এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে। জি, আমরা যেরকমটা জানি যে এখন আসলে অক্টোবর মাস চলছে এবং অক্টোবর মাস কিন্তু ব্রেস্ট ক্যান্সার সচেতনতা দিবস হিসেবেই প্রতিপালিত হয়ে থাকে। অক্টোবর মাসকেই আসলে কেন বেছে নেওয়া হয় ব্রেস্ট ক্যান্সারের সচেতনতা দিবস হিসেবে? আসলে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে অক্টোবর মাসকে বেছে নেওয়া হয়েছে, কারণ এর পিছনে আসলে কিছু ইতিহাস আছে। আসলে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেসের প্রথম 1995 সাল থেকে আসলে ইউএসএ থেকে এই সচেতনতা, মানে ব্রেস্ট ক্যান্সারের যে রিবনটি, পিঙ্ক রিবন দিয়ে এই সচেতনতাটি চালু করা হয়। এবং আসলে আমরা জানি যে প্রত্যেকটা মাসেই আমাদের যে 12টা মাস আছে, প্রতিটা মাসেই আসলে এক একটি ক্যান্সার এক একটি সচেতনতার জন্য আমরা কাজ করে থাকি। তো সেই হিসেবে ইউএসএ থেকে এই বা আমেরিকা থেকে এই প্রথম এই প্রচারণাটি শুরু হয়েছিল। পরবর্তীকালে আসলে অক্টোবর মাসকেই বেছে নেওয়া হয়েছিল, যে পিঙ্ক অক্টোবর বলা হয় এই জন্য, এবং ব্রেস্ট ক্যান্সারের যে পিঙ্ক রিবন প্রতীক আসলে পিঙ্ক অক্টোবর। তো সেই হিসেবে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থটিকে প্রতি অক্টোবর মাসে আমরা পালন করে আসছি। আচ্ছা, আমরা সচেতনতার প্রসঙ্গে কিভাবে সচেতনতা বৃদ্ধি করা যায় সেই প্রসঙ্গে আমরা পরবর্তীতে আসছি। তার আগে আসলে জেনে নিতে চাচ্ছি যে ব্রেস্ট ক্যান্সার আসলে কি। আমরা যেরকমটা জানি অনির্দিষ্ট সেল ডিভিশন, সেটাকেই আসলে ব্রেস্ট ক্যান্সার বলে। আসলে যে কোনো ক্যান্সার মানে হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, মানে একটি কোষ যখন অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে তখনই সেটি একটি আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে চাকা আকারে তৈরি হয়, যেটাকে আমরা টিউমার বলি। এই টিউমারটি যখন একটি বিশেষ ক্ষমতা লাভ করে যে সারা শরীরে সে ছড়িয়ে পড়ার প্রবণতা তৈরি হয়, তখন সেটিকে আমরা ক্যান্সার বলি। তো ব্রেস্ট ক্যান্সারও আসলে এরকমই, যখন ব্রেস্টে যখন কোনো কোষ কোনো একটি প্রভাবক দিয়ে, সেটি জেনেটিক হতে বা বংশগত হতে পারে বা জিনগত হতে পারে বা অথবা এনভায়রনমেন্টাল কোনো এক্সপোজার হতে পারে, সেগুলো থেকে অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে, তখন একটি চাকা তৈরি হয় অনেক সময়। সেই চাকাটি ব্রেস্ট ক্যান্সার হিসেবে দেখা যায় যে আমরা সেটাকে ব্রেস্ট ক্যান্সার বলতেছি। এবং তখন বিভিন্ন জায়গায় গ্রন্থিতে সারা শরীরে অনেক সময় সেটি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি চিকিৎসা না করা হয়। আচ্ছা, যেরকমটা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে ব্রেস্ট ক্যান্সারের রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে, সেটি বাংলাদেশ তথা সারা বিশ্বেই কিন্তু সামগ্রিকভাবে বাড়ছে। সেই বাড়ার পেছনে আসলে কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? আসলে ব্রেস্ট ক্যান্সারের শুধু ব্রেস্ট ক্যান্সার আসলে বাড়ছে এটি বলা যাবে না, ক্যান্সারই আসলে সারা বিশ্বে আসলে বাড়ছে এবং বাংলাদেশেও ক্রমাগতভাবে বাড়ছে। এক নম্বর হচ্ছে যে আসলে জনসংখ্যা বাড়ছে, সেই প্রপোর্শনে আসলে ক্যান্সার বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু এনভায়রনমেন্ট বা পরিবেশগত কিছু কারণও আসলে আছে, শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সার বাড়া না, অন্যান্য ক্যান্সারও। যদি ব্রেস্ট ক্যান্সার এর স্পেসিফিক আমরা বলতে যাই, তাহলে আসলে আমাদের এটি আসলে আরও গবেষণার দরকার আছে। আমি যে কথাগুলো বলছি এগুলো আসলে হাইপোথেসিস বা হয়তো বা পারিপার্শ্বিক ধারণা থেকে বলতে পারি, কিন্তু সুনির্দিষ্ট কারণ আসলে পাওয়া যায় না। তবে আমাদের এনভায়রনমেন্টাল স্ট্রেস বলেন, পলিউশন বলেন বা আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন বলেন, সেগুলো আমাদের শরীরে, মনে এবং আমাদের জিন, যেগুলোকে আমরা বলি যে কোষের ভিতরে যে জিন থাকে, সেইগুলোর উপরে মিউটেশন করতে পারে বা প্রভাব ফেলে দেখেই আসলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটি দিন দিন আসলে বাড়ছে। কেমন সংখ্যক রোগী আসলে আপনারা পেয়ে থাকেন ব্রেস্ট ক্যান্সার? ব্রেস্ট ক্যান্সারে দেখা যায় যে আমরা যদি শুধু আমাদের হাসপাতালের কথা ভাবি, চিন্তা করি, তাহলে ব্রেস্ট ক্যান্সার মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি ডিটেক্ট হওয়া ক্যান্সার এই মুহূর্তে। এই চিত্রটা কিন্তু কিছু বছর আগেও দেখা যেত যে সার্ভাইকাল ক্যান্সারটি সবচেয়ে বেশি প্রবণ ক্যান্সার ছিল মেয়েদের মধ্যে। এখন সবচেয়ে বেশি ব্রেস্ট ক্যান্সার মেয়েদের মধ্যে। ইভেন আমাদের হাসপাতালের পরিসংখ্যান যদি আমরা দেখি, তাহলে ব্রেস্ট ক্যান্সার শুধু মেয়েদের না, সামগ্রিক ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই ব্রেস্ট ক্যান্সার অন্যতম ডিটেক্ট। আমাদের
হাসপাতালে ইভেন ব্রেস্ট ক্যান্সার রোগী সবচেয়ে বেশি আমরা দেখি। তবে সামগ্রিকভাবে বাংলাদেশের কথা যদি ভাবি, বাংলাদেশেও প্রতি বছর অনেক রোগী আসলে, বাংলাদেশে যে হিসাব আছে, বাংলাদেশে আসলে তথ্য উপাত্তর কিছুটা অভাব আছে এখনো পর্যন্ত। তবে এখনো পর্যন্ত বলা যায় প্রতি 9 জনে 1 জনে বাংলাদেশের হিসাবে কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে, যেটি সামগ্রিক বিশ্বে প্রতি 8 জন মহিলার মধ্যে 1 জন। তো সেক্ষেত্রে বাংলাদেশেও ব্রেস্ট ক্যান্সার অনেক ঝুঁকিপূর্ণ একটি রোগ, এবং শুধু আমাদের হাসপাতাল না, প্রতি হাসপাতালে আসলে ব্রেস্ট ক্যান্সার রোগীর বার্ডেন বা ব্রেস্ট ক্যান্সার রোগীর সংখ্যা যদি বলি অনেক। আচ্ছা, আমরা যদি লক্ষণ বা উপসর্গের দিকে চলে যাই, কি কি আসলে লক্ষণ বা উপসর্গ দেখা দিতে পারে? ব্রেস্ট ক্যান্সারের লক্ষণের মধ্যে প্রথমেই আসলে বলা যায় যে পেইনলেস ব্রেস্ট লাম্প, যেটা আমরা বলি, যে মানে কোনো ব্রেস্টে কোনো চাকা অনুভূত হয় যেটির কোনো ব্যথা থাকে না, বা অনেক সময় দেখা যায় যে কোনো চাকা অনুভূত হয় না কিন্তু অনেক সময় ব্রেস্টটার চামড়াটা লাল হয়ে যায়, বা আমরা যেটা বলি পিউডি অরেঞ্জ চেঞ্জ, বা কমলার খোসার মতো একটু ছিদ্র ছিদ্র যেটি থাকে সেরকম অনেক সময় হয়ে যায়। অথবা কোনো চাকা হয়তো বা পাওয়া গেল না কিন্তু নিপল দিয়ে কোনো ধরনের ডিসচার্জ বা স্রাব আসা বলি, সেটি কষ জাতীয় আসতে পারে বা রক্ত আসতে পারে। অথবা হচ্ছে যে কোনো কারণে দেখা যায় যে ব্রেস্ট লাল হয়ে যেতে পারে, অনেক সময় ফোড়া হলে যেরকম লাল হয়ে যায় সেরকমও অনেকের ক্ষেত্রে হয়। এটা একটু অ্যাডভান্স স্টেজে হয়ে থাকে সাধারণত, কিন্তু অনেকের ক্ষেত্রে এটাই প্রথম সিমটম হয়। আবার আরেকটি দেখা যায় যে অনেক সময় ব্রেস্টে কোনো চাকা অনুভূত হয় না কিন্তু বগলে চাকা অনুভূত হয়। দেখা যায় যে যাদের ডেন্স ব্রেস্ট থাকে তাদের, বা ব্রেস্ট একটু বড় থাকে, একটু ফ্যাটি যারা, একটু ওবেস যারা, তাদের ক্ষেত্রে তো চাকাটা ওরকমভাবে ধরতে পারা যায় না, হয়তো বা তখন দেখা যায় বগলে বা গ্রন্থিতে অনেক সময় একটা চাকা পাওয়া গেল। এইগুলো আসলে ব্রেস্ট ক্যান্সারের প্রথম সিমটম হিসেবে আমরা ধরি। আচ্ছা, যে চাকার কথা আসলে বললেন আপনি, আমরা কিন্তু ফাইব্রয়েড অ্যাডিনোমার ক্ষেত্রেও কিন্তু চাকা দেখে থাকি। তো এখন পেশেন্ট যারা আছেন তারা কিন্তু চাকা দেখলে একটি ভয় বা ভীতির সঞ্চার হতে পারে। এটি আসলে কিভাবে ক্লিয়ার করবেন? এটি আসলে এটি আসলে পেশেন্ট হিসেবে সবসময় ডিফারেন্সিয়েট করা বা বিভাগ করা সম্ভব না, কারণ হচ্ছে যে আমরা যে এত কথা বলছি ব্রেস্ট ক্যান্সার এটা সেটা, অনেকে আছেন যে হয়তোবা সচেতনই না, আবার অনেকে আছেন যে অতিরিক্ত ভয় পেয়ে, আমাদের কাছে কিন্তু অনেক পেশেন্ট আছেন যারা মনে করেন যে আমার কি ব্রেস্ট ক্যান্সার হচ্ছে কিনা। আসলে চাকা যদি পাওয়া যায় সন্দেহজনক, ব্রেস্ট ক্যান্সারের চাকা আমি প্রথমেই বলবো যেটি সন্দেহজনক ফার্স্ট ওয়ার্নিং সাইন হতে পারে যে ব্রেস্ট ক্যান্সারের চাকা কোনো ব্যথা থাকে না, এবং ব্রেস্ট ক্যান্সারের চাকা দেখা যায় যে এটি একটু শক্ত ধরনের হয় এবং আস্তে আস্তে এটি আকৃতিতে বাড়তে থাকে, এবং অনেক সময় দেখা যায় যে এটি চামড়ার সাথে লেগে গেছে, মানে খুব নড়াচড়া করে না। ফাইব্রয়েড অ্যাডিনোমা কিন্তু এটি একটি মোবাইল টিউমার আমরা বলি, বা এটি চাপ দিলে নড়াচড়া করে, কিন্তু এটি খুবই সূক্ষ্ম আসলে এই পার্থক্যটি আসলে একজন ক্লিনিক্যাল ট্রেনিং ছাড়া বা এমনি সাধারণ মানুষের পক্ষে ধরা সম্ভব না। তবে এটি দর্শকদের উদ্দেশ্যে বলার থাকবে যে 40-এর পরে বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি ক্রমাগত বাড়তে থাকে, এজন্য আমরা স্ক্রিনিং প্রোগ্রামগুলো বা ব্রেস্ট ক্যান্সার ডিটেক্ট করার যে প্রাইমারি যে স্ক্রিনিং প্রোগ্রাম করা হয় সেগুলো 40-এর পরে চালানো হয়। তো সেক্ষেত্রে 40-এর পরে যারা যদি এই ধরনের কোনো সিমটম ব্রেস্টে দেখা যায় তাহলে তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এর আগেও যদি কারো পারিবারিক ইতিহাস থাকে তাহলে তার আরও বেশি সচেতন থাকা উচিত। তাকেও এই ধরনের কোনো সিমটম যদি ব্রেস্টে তিনি পান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আচ্ছা, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলতে যাচ্ছি আপনার সাথে। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি আপনার সাথে। দর্শক, সময় হয়ে গেল ফার্স্ট টেক থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম ব্রেস্ট ক্যান্সার ও সচেতনতার সাথে আছেন বিশেষজ্ঞ একজন অতিথি। বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা লক্ষণ উপসর্গগুলো নিয়ে আলোচনা করছিলাম। এবার যদি আমরা ডায়াগনোসিসের দিকে চলে যাই, আপনারা বিভিন্ন টেস্ট দিয়ে থাকেন রোগীদেরকে, সেই টেস্টগুলো সম্পর্কে জানতে চাচ্ছি এবং সেই টেস্টগুলো আসলে প্রত্যন্ত অঞ্চলে অ্যাভেইলেবল কিনা সেই বিষয়ে জানবো। আচ্ছা, ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিসের ক্ষেত্রে আসলে প্রথমে যখন একজন চিকিৎসক ব্রেস্টের কোনো চাকা তার কাছে সন্দেহজনক মনে হয় তখন হচ্ছে
তিনি ম্যামোগ্রাম বা আল্ট্রাসোনোগ্রাম সাজেস্ট করতে পারেন। এখন হচ্ছে আসি যে ম্যামোগ্রামটি আসলে সব প্রত্যন্ত অঞ্চলে সবসময় অ্যাভেলেবল থাকে না, কিন্তু আল্ট্রাসোনোগ্রামটি দেখা যায় যে প্রত্যন্ত অঞ্চলেও এটি অনেক ক্ষেত্রেই করা সম্ভব হয়। সেক্ষেত্রে হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের ক্ষেত্রে যদিও সারা বিশ্বে গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে ম্যামোগ্রামকেই ধরা হয় এবং 40-এর পরে ম্যামোগ্রামই করা উচিত, কিন্তু অ্যাভেলেবল না থাকলে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমেও কিন্তু ব্রেস্টের চাকা ডিটেক্ট করা যেতে পারে। এটি হচ্ছে যে প্রাথমিকভাবে বোঝা যে চাকাটি আসলে সন্দেহজনক কিনা বা এটি ক্যান্সারের দিকে যায় কিনা। যখন একজন সনোলজিস্টের মতামত এবং একজন বিশেষজ্ঞ, ক্যান্সার বিশেষজ্ঞ বা একজন সাধারণ জেনারেল ফিজিশিয়ান যিনি দেখে যখন মনে করেন এটি একটি সন্দেহজনক জায়গা হতে পারে, তখন আমরা এটির প্রশ্ন আসে যে এটিকে বায়োপসি করা হবে কিনা। এখন আসলে প্রত্যন্ত অঞ্চলে একটা ব্রেস্ট ক্যান্সারের বায়োপসি এটি বলবো যে এখনও আমাদের দেশে অ্যাভেলেবল না। সেক্ষেত্রে অবশ্যই টারশিয়ারি হাসপাতাল যেগুলো, মানে প্রত্যেকটি জেলা শহরের যে মেডিকেল কলেজ হাসপাতাল, সেগুলোতেই তখন আসলে পেশেন্টটাকে সাধারণত রেফার করে দেওয়া হয়। বা যদি বিভাগীয় পর্যায়ে কোনো সার্জন, যখন ব্রেস্ট সার্জনের কাছে, তখন আসলে ডাক্তার রেফার করে দেন। তো এটি আসলে প্রত্যন্ত অঞ্চলে অ্যাভেলেবল বলা যাবে না, তারপরেও প্রাইমারি ডিটেকশন টুলস হিসেবে আল্ট্রাসোনোগ্রাম মোটামুটি অ্যাভেলেবল বলা যায় আর কি, বা এটি মোটামুটি সহজলভ্য। আচ্ছা, আমরা যেরকমটা জানি স্ক্রিনিং আসলে করা হয়ে থাকে, এবং স্ক্রিনিংয়ের গুরুত্ব আসলে ঠিক কতটুকু, এবং এখন যেহেতু সবাই আইটি ফ্রেন্ডলি, সেলফ ব্রেস্ট এক্সামিনেশন আমরা ইউটিউব বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সম্পর্কে জেনে থাকি, এর গুরুত্ব আসলে কতটুকু সে সম্পর্কে বলবো। আচ্ছা, স্ক্রিনিং, প্রথমে আসি স্ক্রিনিংয়ের কথায়। স্ক্রিনিংয়ের গুরুত্ব আসলে অনেক বেশি ব্রেস্ট ক্যান্সার ডিটেক্ট করার ক্ষেত্রে, কারণ হচ্ছে যে আমরা বলি যে আর্লি ডিটেকশন ম্যাটার্স। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এটি একটি খুবই উপযোগী কথা এবং খুবই মানে গুরুত্বপূর্ণ কথা, কারণ যত দ্রুত আমরা ক্যান্সারটিকে শনাক্ত করতে পারবো, রোগীর ভালো হওয়ার হার তত বেড়ে যাবে। দেখা যায় যে স্টেজ 1-এ যখন একজন ক্যান্সার রোগী থাকেন, তার কিন্তু 5 বছরের সার্ভাইভাল রেট যেটা আমরা হিসাব করি, বা 5 বছর তার রোগমুক্ত থাকার সম্ভাবনা চিকিৎসা নিলে প্রায় 90 ভাগেরও কাছাকাছি, 100 ভাগের কাছাকাছি। তার মানে তিনি পুরো সুস্থ হওয়ার সুযোগ পাচ্ছেন। তাহলে এখানেই আসলে ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিংয়ের গুরুত্বটা বোঝা যায়। তো সেক্ষেত্রে স্ক্রিনিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্ক্রিনিং আসলে সাধারণত যেটি বলছিলাম যে 40-এর পর থেকে জেনারেল স্ক্রিনিং, যেটা যার কোনো রিস্ক নাই, বা যার রিস্ক বলতে যেটা বোঝা যাচ্ছে বংশগত কোনো ঝুঁকি নেই, যার পারিবারিক কোনো ইতিহাস নেই, তার ক্ষেত্রে 40-এর পরে শুরু করা উচিত। আর আরেকটি প্রশ্ন যেটি বলছিলেন, সেলফ ব্রেস্ট, আচ্ছা হ্যাঁ, স্ক্রিনিং এর সাথে আসে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। কারণ হচ্ছে যে স্ক্রিনিং যখন আমরা করি, তখন হচ্ছে যে প্রতি বছরে একবার বলা হয় যে স্ক্রিনিং অ্যাটেন্ড করার জন্য, ম্যামোগ্রাম করার জন্য। তো এর মাঝখানে তাহলে আসলে কি হবে? প্রতি সবাইকে কিন্তু বলা হয় 40-এর পরে প্রতি মাসে একবার, মাসিকের পঞ্চম থেকে সপ্তম দিনের দিন দেখা যায় সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করা উচিত। তো সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটা আসলে কিভাবে করা উচিত, এই সংখ্যক আসলে বিভিন্ন ভিডিও আছে ইউটিউবে, যেটি আপনি বলছিলেন, এটি দেখেই আসলে করা সম্ভব, অথবা কনফিউশন লাগলে বা একজন চিকিৎসকেরও পরামর্শ নেওয়া যেতে পারে যে কীভাবে করলে ভালো হয়। সেলফ এক্সামিনেশন করেই কিন্তু যে কোনো ছোটোখাটো চাকা বা কোনো পরিবর্তন, একজন যদি প্রতি মাসে তার ব্রেস্ট পরীক্ষা করেন, ছোট পরিবর্তন কিন্তু তিনি নিজেই তখন ধরতে পারবেন। তো সেক্ষেত্রে তখন কিন্তু এটি ডিটেক্ট নিজেই করা যায় এবং দ্রুত ডাক্তারের কাছে যাওয়া যায়। এই জন্য এটি আসলে খুব গুরুত্বপূর্ণ। এবং অন্তত প্রতি 6 মাসে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, যেটি একজন ডাক্তারের পরামর্শের মতো, মানে ডাক্তার বা একজন ট্রেইনড যিনি ব্রেস্ট ক্যান্সারের না, ঠিক ব্রেস্ট এক্সামিনেশনে ট্রেইনড কোনো পার্সন অবশ্যই উনাকে দিয়ে দেখাতে হবে। এটি স্ক্রিনিংয়েরই পার্ট কিন্তু। আচ্ছা, আমরা যেরকমটা জানি যে কোনো ক্যান্সারের আসলে ট্রিটমেন্ট প্রসিডিওর একই রকমের হয়ে থাকে, সার্জারি, কেমো, রেডিওথেরাপি এবং বিভিন্ন অন্যান্য উন্নত চিকিৎসা আসলে উদ্ভাবিত হয়েছে। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতি কি একই রকম কিনা সে বিষয়ে জানবো। হ্যাঁ, ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতি প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে, কারণ ক্যান্সার এমন একটি বিষয় যেটি প্রতি বছরই আমাদের ব্রেস্ট ক্যান্সারের
আন্তর্জাতিক সম্মেলন হয় শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সারকে ফোকাস করে। আবার ব্রেস্ট ক্যান্সারকে নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের পাশাপাশি অন্যান্য সব ক্যান্সার নিয়ে যেসব আন্তর্জাতিক সম্মেলন হয়ে থাকে সারা বিশ্বে, সেগুলোতেও ব্রেস্ট ক্যান্সারকে একটি ইম্পর্টেন্ট বিষয় হিসেবে দেখা হয় এবং বিভিন্ন ধরনের গবেষণা যেগুলো রোগীর ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন করা যেতে পারে সেগুলো কিন্তু ওইসব আন্তর্জাতিক সম্মেলনগুলোতে আলোচনা হয় এবং ডাক্তাররা আমরা সেগুলোতে অংশগ্রহণ করে সেইগুলো রোগীদের কল্যাণে লাগানোর চেষ্টা করে থাকি। তো এই জন্যই প্রতি বছর আসলে ব্রেস্ট ক্যান্সারের কিছু না কিছু নতুন আপডেট আসে এবং সেই হিসেবেই কিন্তু রোগীদেরকে বিভিন্ন ওষুধ অফার করা হয়। প্রথম যে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসাটি যুগ যুগ ধরে চলে আসছে সেটি হচ্ছে অপারেশন। এটি আসলে ব্রেস্ট ক্যান্সারের অনেক পুরাতন একটি চিকিৎসা এবং এটি একমাত্র চিকিৎসা একসময় ছিল, কিন্তু সময়ের সাথে সাথে ব্রেস্ট ক্যান্সারের অপারেশনেরও পরিবর্তন হয়েছে। এখন আগে যেখানে ব্রেস্ট পুরো ফেলে দিতে হতো, এখন কিন্তু শুধুমাত্র চাকাটি অপসারণ করে রোগীকে পুরো ভালো করা সম্ভব। আমাদের দেশেও কিন্তু অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি, যেটি বলা হয় যে ব্রেস্টের আকার আকৃতির কোনো মানে অসামঞ্জস্যতা না ঘটিয়ে ব্রেস্টটিকে পুরোপুরি প্রিজার্ভ করা, সেটি কিন্তু আমাদের দেশেও সুন্দরভাবে অনেক সার্জনই করছেন। এছাড়াও আদার যে চিকিৎসাগুলো আছে, কেমোথেরাপি, এরপরের যেটি সবচেয়ে পুরনো চিকিৎসা কেমোথেরাপিও বাংলাদেশের সব লেটেস্ট মলিকিউলগুলোই অ্যাভেলেবল আছে এবং সেগুলো বিশ্বমানের অবশ্যই, এবং বাংলাদেশ থেকে অনেক ফার্মাসিউটিক্যালসরাই বিদেশে ওষুধগুলো রপ্তানি করেন, তার মানে সেগুলো কোয়ালিটি মেনটেন করেই আসলে বাজারজাত করা হয়। এছাড়াও হচ্ছে ইমিউনোথেরাপি ব্রেস্ট ক্যান্সারের আসলে অন্যতম একটি রিসেন্ট আপডেট বা রিসেন্ট একটি চিকিৎসা। এটি দিয়ে কিন্তু ব্রেস্ট ক্যান্সারকে একটা স্টেজের পরে আমরা ইমিউনোথেরাপি অনেকে কেমোথেরাপির সাথেই এখন বলি যে নেয়ার জন্য, যাতে এই সার্ভাইভাল যেটি বললাম যে 5 বছরের রোগীর ভালো থাকার সম্ভাবনা যে পার্সেন্টেজটি, সেটি অনেক বাড়িয়ে দেয়া যায়। তো আবার আছে টার্গেটেড থেরাপি, হরমোনাল থেরাপি আসলে, এবং ভবিষ্যতে হয়তো আরও অন্য কোনো থেরাপি যুক্ত হবে। প্রতিনিয়তই আসলে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় নতুন নতুন উদ্ভাবন হচ্ছে এবং এগুলো আমরা রোগীদের ক্ষেত্রে প্রয়োজন অনুসারে ব্যবহার করছি। আচ্ছা, যেহেতু আমাদের আজকের বিষয়টির সাথে সম্পৃক্ত হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ও সচেতনতা আসলে কিভাবে বৃদ্ধি করা যেতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, সচেতনতা বৃদ্ধি করার জন্য আসলে এই যে অনুষ্ঠানটি আমরা করছি এটি একটা সচেতনতার অংশ। আসলে সচেতনতা বৃদ্ধি করার জন্য আসলে সরকারি বেসরকারি সব পর্যায়ে আসলে কাজ করতে হয়। তো সরকারি পর্যায় থেকে বিভিন্ন জায়গায় আসলে স্ক্রিনিং প্রোগ্রাম করা, কখন স্ক্রিনিং করতে হবে সেই বিষয়ে ডাক্তারদেরকে ট্রেন করা, এগুলো তো আছে, এগুলো তো করাই হচ্ছে, কিন্তু এই জিনিসগুলো যদি আরও ব্যাপক আকারে বাড়ানো যায় তাহলে প্রত্যেকটি রোগী আসলে প্রত্যেকটি সম্ভাব্য রোগী বা প্রত্যেকটি মানুষ জানতে পারবে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটি তার কী। আর এছাড়াও বেসরকারি পর্যায়ে তো বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন এই যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থটাই এই সচেতনতার লক্ষ্যেই আসলে তৈরি করা। এই মাসে কিন্তু বিভিন্ন ধরনের বেসরকারি পর্যায়ে হোক সরকারি পর্যায়ে হোক সবাই ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে ব্রেস্ট ক্যান্সার সচেতনতাতে আসলে কাজ করে। সচেতনতা বাড়ানোর জন্য আসলে সবাইকেই অংশগ্রহণ করতে হবে। আমি আজকে যেমন একটা ছোট উদাহরণ দিই, আজকে আমি যে অনুষ্ঠানটা সবাই দেখছেন, এই অনুষ্ঠান থেকে যে জিনিসটি জানলেন দর্শকরা, সেই জিনিসটি আসলে সবাইকে জানাতে হবে যে তার বাসায় সবার আগে নিজের বাড়িতে ইমপ্লিমেন্ট করতে হবে, যে তার যে যদি ফিমেল যারা দর্শক আছেন তারা মহিলা দর্শকরা নিজেদের ক্ষেত্রে এই নিয়মগুলো মানতে হবে, বা আরেকটু ভালো করে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে জানার জন্য একজন ডাক্তারের সাহায্য নিতে পারেন বা ইউটিউবের সাহায্য নিতে পারেন। এরকম করে সচেতনতা আসলে প্রত্যেকটা ঘর থেকেই আসলে তৈরি হয় এবং একজন যদি আরও 5 জনকে সচেতন করেন তাহলে আসলে সবাই সচেতন হতে পারে। কারণ ওই যে আমরা বললাম যে আর্লি ডিটেকশন ম্যাটার্স, মানে যত দ্রুত শনাক্তকরণ করা সম্ভব তত দ্রুত আসলে চিকিৎসা দেওয়া সম্ভব এবং ভালো হওয়া সম্ভব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে আজকে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক সুন্দর বক্তব্য ছিল আপনার। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, সবার দর্শককে ধন্যবাদ যারা অনুষ্ঠানটি দেখছেন, এবং আশা করি এই অনুষ্ঠানের কথাগুলোর মাধ্যমে একজনও যদি উপকৃত হয়ে থাকেন তাহলেই আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা আসলে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা ব্রেস্ট ক্যান্সার ও তার সচেতনতা সম্পর্কে আপনাদের জানতে চেষ্টা করেছি এবং জানানোর চেষ্টা করেছি। আশা করছি আমাদের আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলে আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ডক্টর ফাতিহা শাফি এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন নিউজের সাথেই থাকবেন।